আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে রেনেসা পিরিয়ডের একটা পিরিয়ড হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। হ্যাঁ, ওভারঅল এই রেনেসা পিরিয়ড যদি বলি, রেনেসা পিরিয়ডের একজন বিখ্যাত রাইটার হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের সম্পর্কে যেমন আমাদের চাকরি পরীক্ষাগুলোতে 100% প্রশ্ন আসে, ঠিক তেমনি আমাদের শর্ট কোশ্চেন, ব্রিফ কোশ্চেন এবং আমাদের ব্রড কোশ্চেনে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আসে। হ্যাঁ, শেক্সপিয়ারের অবদান, নাটকের ক্ষেত্রে কি অবদান রেখেছেন, যে বলবে ডিসক্রাইব শেক্সপিয়ার্স কন্ট্রিবিউশন ইন ড্রামা আসবে, অথবা শেক্সপিয়ারের একটা নাটক তুলে দিয়ে বলবো এটা ট্রাজেডি না কমেডি, সেটাও আসতে পারে শর্ট কোশ্চেন হিসেবে। তা আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের কমেডিগুলো আমরা গত ক্লাসে পড়ছি একটা ছড়ার মধ্যে দিয়ে, এখানে ছড়াটা আছে, আজকের আলোচনা করলাম না। এখানে আমরা ছয়টা তার কমেডি 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 ছয়টা কমেডি, তার মোট 37টা প্লে লিখেছেন, তা সেখান থেকে 6টি কমেডি আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি যে উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাজেডি গুলো, সেটাও একটা গল্পের মধ্যে দিয়ে আমরা শিখেছি। সেটা হচ্ছে যে যেমন ট্রাজেডি গুলো, 10টা ট্রাজেডি আর লিখছেন, তার 10টার মধ্যে আমরা এখানে 5টা পড়বো। 5টা পড়েছি, যেমন হোমার কানা ছিলেন, আমরা বলেছি হোমারের এইস হচ্ছে হ্যামলেট, ওতে ওথেলো, এম এতে ম্যাকবেথ, আর এ বাদ দিয়ে আর এতে হচ্ছে রোমিও এন্ড জুলিয়েট। আর কানা মানে কানা অর্থ হচ্ছে কানা, কিং লিয়ার। তো সেগুলো সব এই এই 5টি নাটকের ট্রাজেডির সাথে ক্যারেক্টার গুলো দিয়েছি, কারণ অনেক সময় আসে যে এই ক্যারেক্টারটা কোন নাটকের অন্তর্ভুক্ত। হুম, এগুলো পরীক্ষা আসে। তো যেমন আমরা এখানে দেখছি যে 45th বিসিএস আসছে যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা শেক্সপিয়ারের কোন নাটকে, যেমন ডেসডিমোনা ক্যারেক্টারটা হচ্ছে ওথেলো নাটকের। 44তম বিসিএস ক্যালিভিন কোন ক্যারেক্টারটা কোন নাটকের, ক্যালিভিন ক্যারেক্টারটা হচ্ছে টেম্পেস্ট নাটকের। এরপরে তার 43তম বিসিএস আসছে হ্যামলেট নাটকটা কোন দেশের প্রেক্ষাপটে রচিত, বা কোন দেশকে ইয়া করে এটা তোমার লিখা হয়েছে, ডেনমার্ক, সেটিংটা ডেনমার্ক। তো আমরা দেখতে পাচ্ছি যে সব বিসিএস এ আসে, শুধু তাই না, আমরা দেখেছি কোটেশনও আসে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকে, সরি, হ্যামলেট নাটকের হ্যামলেটের বিখ্যাত উক্তি যে আমি করব কি করব না, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। অর্থাৎ আমি এই কাজ করব না হয় মরবো। যেমন কতগুলো বিসিএস এ আসছে, 39তম বিসিএস বলো, 35তম বিসিএস বলো, 29তম বিসিএস বলো। হ্যাঁ, এরপরে 44তম বিসিএস এ আরেকটা কোটেশন, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। সুইট অর্থ হচ্ছে মিষ্টতা, অ্যাডভার্সিটি মানে তিক্ততা, তিক্ততার ফল সবসময় মিষ্ট হয়, অর্থ হচ্ছে পরিশ্রম করলে পরিশ্রমের ফল সবসময় ভালো হয়। এটা উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট এর মধ্যে আসছে। যেমন আজকে একটা আমি প্রশ্ন রেডি করছি আজকে থার্ড ইয়ারের জন্য, ম্যাকবেথের, ম্যাকবেথ নাটকে উইলিয়াম শেক্সপিয়ারের রচিত ম্যাকবেথ নাটকের মধ্যে ম্যাকবেথ একটা কথা বলেছিল যে লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট। জীবন হলো একটা গল্প, টেল টোল্ড বাই এন ইডিয়ট। আমি আনসার, আমি 5-10 মিনিট পরে একটু বসতে বললেন, 10 মিনিট পরে বলবেন। লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট। জীবন হলো হচ্ছে একটা গল্প, যেখানে লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট, জীবন হলো একটা মানে ফাঁপা গল্প, যেটা একটা ইডিয়টে বলেছে, যেটা ফুল অফ সাউন্ড এন্ড ফিউরি। যেটা হচ্ছে যে সাউন্ড এন্ড ফিউরি মানে ফাঁপা, তাই ফাঁপা পরিপূর্ণ, মানে জীবন অর্থহীন। তো এই যে কথাগুলো, জীবন আসলে অর্থহীন, জীবন মানে কিছুই না, এটা বলছে হচ্ছে ম্যাকবেথ, এইটা করেও আসছে, একটা বিসিএস আসছে। আচ্ছা, তারপরে দেখো ফ্রান্সিস বেকন, আজকে আমরা ফ্রান্সিস বেকন সম্পর্কে একটু আলোচনা করব। তো ফ্রান্সিস বেকন আসলে কে? ইংরেজি সাহিত্যে তোমরা জানো প্রবন্ধ, প্রবন্ধ, তোমরা যদি শুনে থাকো প্রবন্ধ, ও কিন্তু গদ্য স্টাইলে লেখা হয়। গল্প আর প্রবন্ধের মধ্যে পার্থক্য এতটুকুই, একটা গল্প মানে পার্থক্য না, সিমিলারিটি হচ্ছে গল্প গদ্য আকারে লেখা হয়, প্রবন্ধ গদ্য আকারে লেখা হয়। আর পার্থক্য যেটা সেটা হচ্ছে গল্প হচ্ছে কাল্পনিক কোন চরিত্র নিয়ে গল্প লেখা হয়, হ্যাঁ, কোনো একটা ঘটনা নিয়ে লেখা হয়। কিন্তু প্রবন্ধ হচ্ছে শিক্ষাধর্মী বাস্তব কোনো উপদেশ জাতীয় কথা, শিক্ষামূলক, হ্যাঁ, তোমার কোনো মোরাল মোরাল স্টোরি, অথবা হচ্ছে যে যেটার মধ্যে যে শিক্ষণীয় কিছু উপদেশ থাকে সেটাকে বলা হয় প্রবন্ধ। বা ইংলিশে আর্টিকেল বলে বা এসে বলে। এসে, এই ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত প্রাবন্ধিক, এসেইস্ট হচ্ছেন ফ্রান্সিস বেকন। উনি রানী এলিজাবেথের টাইমে এসেছিলেন, এই উইলিয়াম শেক্সপিয়ারের সময়কালীন। রানী এলিজাবেথের সময়কালে তিনি একজন ছিলেন, মনে মনে করো যে মন্ত্রীর মতো দায়িত্বে ছিলেন, সাথে কিন্তু তিনি প্রবন্ধও লিখতেন। এবং
there is a rumor that he has a relationship with কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথের সাথে তার সম্পর্ক আছে বলে একটা রিউমারও আছে। হ্যাঁ, যে ফ্রান্সিস বেকন সম্পর্ক আছে রানী এলিজাবেথ। তোমরা জানো রানী এলিজাবেথ কিন্তু বিয়ে করে নাই, কিন্তু আশেপাশে সকল দেশের রাজাদেরকে বলছে বিয়ে করবেন বিয়ে করবেন, সেজন্য আশেপাশে সকল দেশ ইংল্যান্ডকে সকল সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু ভিতরে ভিতরে তিনি তো ফ্রান্সিস বেকনের সাথে সম্পর্ক। এই ফ্রান্সিস বেকনকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসে, ইংলিশ অ্যাসেট জনক বলা হয়। হ্যাঁ, এই যেমন নিচে দেখো 44th BCS আসছে, ফ্রান্সিস বেকন হলেন অ্যান ইলাস্ট্রিয়াস, একজন বিখ্যাত ড্রামাটিস্ট, নাট্যকার, জার্নালিস্ট, সাংবাদিক, নোভেলিস্ট, উপন্যাসিক নাকি এসেইস্ট। এসেইস্ট, তিনি রচনা বিষয় প্রাবন্ধিক। এসেইস্ট তো প্রাবন্ধিক, তো এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো ফ্রান্সিস বেকনের পরে আমরা যে কথাটা পড়বো, তোমাদের 100% একটা প্রশ্ন আসবে, হয় ব্রড কোশ্চেন না হয় শর্ট কোশ্চেন, যে হু আর দ্য ইউনিভার্সিটি উইটস এবং হোয়াট আর দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান কি। ইউনিভার্সিটি উইটস অর্থ হচ্ছে তোমরা দেখবা হচ্ছে যে কুমিল্লার নানুয়ার দিঘির পারে একটা সম্ভবত উইটস কি যে একটা স্কুল হচ্ছে। উইটস মানে হচ্ছে যে পণ্ডিত বর্গ, হ্যাঁ, বিশেষজ্ঞ, বা হচ্ছে যে বুদ্ধিমান, যেটাই বিচক্ষণ ব্যক্তি। আর ইউনিভার্সিটি হচ্ছে যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে এরকম কয়েকজনকে, 7 জন, 1 জন 2 জন 3 4 5 6 7 8, 7জনকে নিয়ে একটা গ্রুপ ইউনিভার্সিটি হয়েছে। যেমন বাংলাতে তোমরা পড়েছো যে পঞ্চপাণ্ডব। হ্যাঁ, পঞ্চপাণ্ডবের নাম শুনেছো, 5জন রাইটার, ঠিক তেমনি ইংলিশেও 7জন লেখককে নিয়ে হয়েছে ইউনিভার্সিটি হয়েছে। তারা ওই সময় রানী এলিজাবেথের সময় কি করছে, তারা তারা ছিল ইংলিশ, তারা পড়াশোনা করতো অক্সফোর্ড ক্যামব্রিজে পড়ালেখা করতো। তারা তৎকালীন ইংল্যান্ড, তারা দেখলো যে তৎকালীন যে রেনেসার কারণে যে গ্রিক সাহিত্য, গ্রিক গ্রিক লিটারেচার, গ্রিক ড্রামা, পুরাতন পুরাতন ড্রামাগুলো আসতেছে। হ্যাঁ, যেমন তোমরা জানো এডিপাস রেক্স থেকে শুরু করে হোমারের ইলিয়াড, বা গ্রিক দেশের গ্রিক ল্যাঙ্গুয়েজে অনেক নাটক আসছে, যে নাটকগুলো ইংরেজি ভাষার থেকেও, ইংল্যান্ডের নাটকের থেকেও অধিক সমৃদ্ধ এবং হচ্ছে যে জনপ্রিয়, এবং অনেক থিম সমৃদ্ধ। তখন তারা কি করলো জানো, তারা গ্রিক সেই ড্রামাগুলো আদলে তারা নতুন করে ইংরেজি সাহিত্যে লেখা শুরু করলো, নাটক লেখা শুরু করলো, কেউ কবিতা লেখা শুরু করলো, হ্যাঁ, কমেডি লেখা শুরু করলো। উম তারপর হচ্ছে যে এই যে নতুন নতুন ধারা আসলে, ধারাগুলো তারা কপি করলো গ্রিক থেকে। এই এই কপি করার কারণে ইংরেজি সাহিত্যে যে নাটকগুলো হইলো পরবর্তীতে। এবং তোমরা কি জানো, এই 7জন ইউনিভার্সিটি উইটসকে ফলো করে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু অনেক তাদের থেকেও জুনিয়র। উইলিয়াম শেক্সপিয়ার তাদের থেকেও অনেকের থেকে জুনিয়র। এই উইলিয়াম শেক্সপিয়ার তাদের লেখাগুলো পরে ফলো করে উনি জগৎ বিখ্যাত ম্যাকবেথ, হ্যামলেট বলো, অ্যাজ ইউ লাইক ইট বলো, দ্য মার্চেন্ট অফ ভেনিস বলো, হ্যাঁ, এই বিখ্যাত তার এই, বা কিং লিয়ার বলো, এই বিখ্যাত নাটকগুলো তিনি কিন্তু ইউনিভার্সিটি উইজদের লেখার অনুকরণে লিখেছেন। তাহলে ইউনিভার্সিটি উইজ তারা কি করলেন, তারা যেটা করলেন গ্রিক সাহিত্যকে অনুবাদ করলেন। হ্যাঁ, বা গ্রিক সাহিত্য শুধু অনুবাদ না, এগুলো আদলে নতুন করে লেখা শুরু করলেন। তাহলে এই ইউনিভার্সিটি উইটস তাদের নামগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, কিন্তু কারণ এই নামগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন ব্রিফ কোশ্চেন না হলে ব্রড কোশ্চেনে আসে, আর বিসিএস এ তো কোনো কথাই নাই। এখন দেখো ইউনিভার্সিটি উইটস গুলো আমরা কিভাবে মনে রাখবো। দেখো এখানে লিখে আছে জন লিলি, টমাস লস, থমাস কিট, ক্রিস্টোফার মার্লো, জর্জ পেলি, রবার্ট গ্রেনি, থমাস ন্যাশ। এই লেখা এই রাইটারদেরকে আমরা মনে রাখবো। দেখো লিখে আছে, শোনো লিলি আপু, লজিং এ থাকে এমন বাচ্চাদের তুমি মারবে না, তাদের পেলে সবুজ নাশপাতি খাওয়াইও। মনে করো তোমার একটা বড় আপু আছে লিলি, সে কি করে বাচ্চাদের বাচ্চা দেখলে মারে। তো তুমি বলতেছো আরে আপু বাচ্চাদেরকে মারো না, তুমি বাচ্চারা তো হচ্ছে যে অবলা প্রাণী, হ্যাঁ, বাচ্চারা কি বোঝে নাকি। তুমি নাশপাতি খাও, তুমি তাও তুমি তুমি সবুজ সবুজ নাশপাতি খাও, বাচ্চাদেরকে একটু খাওয়াইও, সমস্যা কি, বাচ্চারা তোমার কাছে যায়। এই তো। তাহলে আমরা এবার মনে রাখবো, শোনো লিলি আপু, লিলিতে হচ্ছে জন লিলি, লিলি। তারপর লজিং এ থাকে এমন বাচ্চা তুমি মারি না। লজিং মানে হচ্ছে যে একটা জায়গায় যেখানে মানে থাকা খাওয়া ব্যবস্থা হয় সেরকম। লজিং থেকে আমরা পড়বো লজ। লজে থাকে এমন বাচ্চাদের মাইরো না, বাচ্চা মানে হচ্ছে কিডস, আমরা পড়বো এখানে কিড, থমাস কিড। মাইরো না হচ্ছে মারলো, মারলো। আর হচ্ছে তাদের পেলে, পেলেতে হচ্ছে পেলে, পেলে PWELE পিলি। সবুজ ইংরেজিতে আমরা জানি গ্রিন, গ্রিন আছে, গ্রিনি একজন আছেন। তারপর নাশপাতি, নাশপাতি হচ্ছে যে ন্যাশ। তাহলে আমরা এইভাবে মনে রাখবো 7জন
রাইটারের নাম, কারণ মনে রাখা একটু টাফ হয়ে যায় এগুলো। কিন্তু আমি আবার বলি, যারা ইংলিশে অনার্স করতেছো তাদের তো এগুলো লাগবেই। হ্যাঁ, এটি প্রশ্নটা আসেই। আচ্ছা, তারপরে দেখো, এই সাতজনের থেকে একজন হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো, হ্যাঁ, তিনি কিন্তু একজন ইউনিভার্সিটি উইড। তো এই ক্রিস্টোফার মার্লো, তার একটা বিখ্যাত নাটক আছে যেটা আমরা অনার্স থার্ড ইয়ারে গেলে পাবো, সেটা হচ্ছে ডক্টর ফস্টাস। তিনি, ডক্টর ফস্টাস হচ্ছে ওই নাটকের একজন প্রধান চরিত্র, যে হচ্ছে তোমার জ্ঞানের সকল শাখা, পৃথিবীর যত বিদ্যা আছে সকল বিদ্যায় পারদর্শী। হ্যাঁ, এবং সকল বিদ্যে পারদর্শী হওয়ার পরে তিনি দেখলেন তার আর বাকি রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। তো একজন ভালো মানুষ, একজন শিক্ষিত মানুষ কিংবা ভদ্র মানুষ কিংবা হচ্ছে নিষ্পাপ মানুষ কিংবা ভালো মানুষ, সে কখনো কালো বিদ্যা, যা কালো জাদু বিদ্যা শিখে না। কিন্তু তার এই ডক্টর ফস্টাস নাটকে ডক্টর ফস্টাস চরিত্র এতটাই সে উচ্চাকাঙ্ক্ষী হয়ে গেছে যে সে এখন কালো জাদুবিদ্যা শিখবে। কিন্তু কালো জাদুবিদ্যা শিখলে তার যেটা হবে, তার সুফল হচ্ছে সে পৃথিবীতে এই বিদ্যা শিখলে যা চাইবে তাই পাবে। হ্যাঁ, সে অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো ক্যারেক্টারকে তিনি নিয়ে আসতে পারবে, যা মন চাবে তাই করতে পারবে। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এই ডক্টর ফস্টার যখন মারা যাবে তখন তাকে শয়তানেরা তাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে আসে যেতে পারবে না। তো এটার জন্য ডক্টর ফস্টাস রাজি হয়েছে, চুক্তি করছে শয়তানের সাথে, এবং শয়তান তাকে কালো জাদুবিদ্যা শিখাইছে। এবং কালো জাদু শিক্ষার পরে সে ডক্টর ফস্টাস নাটকের মধ্যে আমরা দেখি, সে কালো জাদু শিখার পরে সে যা অনেক কিছু প্রত্যাশা করতে সব পাচ্ছে। এরকমই একটি প্রত্যাশার মধ্যে সে একবার বলেছিল যে হেলেনের কারণে এটা গ্রিসের এবং ট্রয়ের যুদ্ধ লেগেছিল, ট্রয়ের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, ট্রয় নগরী ধূলিসাৎ হয়ে গেছে, আমি সেই হেলেনকে একটু দেখতে চাই। হ্যাঁ, তো তো যে কথা সেই কাজ, যেহেতু সে জাদুবিদ্যা শিখছে, জাদু দিয়ে সে হেলেনকে নিয়ে আসছে। এবং নিয়ে আসার পরে একটা কথা বলেছিল, সেই কথাটা দেখো 41তম বিসিসি আসছে। ওয়াজ দিস ফেস, এখানে লেখা আছে দেখো, ওয়াজ দিস ফেস, এটা কি সেই সেই চেহারা ছিল দ্যাট লঞ্চ, যেটা 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 বাধ্য করেছিল যাত্রা শুরু করতে এ থাউজেন্ড শিপস, হাজার হাজার জাহাজকে যাত্রা শুরু করতে বাধ্য করেছিল ট্রয়ের অভিমুখে, এন্ড বার্ন, এবং যেই যেই চেহারা, এই চেহারাই কি সেই চেহারা যে চেহারা পুড়িয়ে দিয়েছিল টপলেস টাওয়ার্স অফ ইলিয়াম। ইলিয়ামের সেই উঁচু সুউচ্চ টাওয়ার গুলো, বিল্ডিং গুলো পুড়িয়ে দিয়েছিল। ইলিয়াম হচ্ছে ট্রয়, ট্রয় নগরীকে ইলিয়াম বলা হতো। তো বলতেছে যে ট্রয়ের সেই সুউচ্চ পাহাড়গুলো আগুন দিয়ে ধূলিসাৎ করে দিয়েছিল, হাজার হাজার জাহাজ যাত্রা শুরু করেছিল ট্রয়ের ট্রয়ের দিকে, গ্রিস থেকে ট্রয়ের দিকে, এই সেই চেহারা, এই চেহারার কারণে। আল্লাহ, হু স্পিক্স দিস ফেমাস লাইন, আসলে এটা বলেছে ডক্টর ফস্টাস। হ্যাঁ, মানে হেলেনের চেহারা দেখে। শুধু তাই না, হেলেনের চেহারা দেখে সে আরো বলেছে, সুইট হেলেন, ও মিষ্টি হেলেন, মেক মি মর্টাল, আমাকে অমর করো উইথ এ কিস, একটি কিস দিয়ে। চিন্তা করো, হেলেন তো বিশ্ব সুন্দরী, হেলেনকে সে মানে তার জাদুবিদ্যা দিয়ে হেলেনকে নিয়ে আসছে, চিন্তা করো। এবং হেলেনকে বলতেছে, সুইট হেলেন, মেক মি মর্টাল উইথ এ কিস, আমাকে একটা কিস করো এবং আমাকে অমর করো। মানে হচ্ছে যে ওই যে বিখ্যাত লোকের সংস্পর্শ পাইলেও যে বিখ্যাত হওয়া যায়, সেটাই আর কি। তো এটা কোন নাটক থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে তোমার ডক্টর ফস্টাস নাটক থেকে। এরপরে আসো জন ডান। আমরা একটু কথা বলি, আমরা একটু আগে বলেছি যে বিশ্ববিখ্যাত প্রাবন্ধিক হচ্ছেন তোমার হচ্ছে যে ফ্রান্সিস বেকন। ঠিক তেমনি ইংরেজি সাহিত্যে সেরা একজন কবি, যাকে বলা হয় ভালোবাসার কবি। ইংরেজি সাহিত্যে যদি বলে একজন ভালোবাসার কবি, লাভ, পোয়েট অফ লাভ বলো, তাকে বলা হয় জন ডান। এবার আসো, লাভ জিনিসটা হচ্ছে, লাভ জিনিসটা কখনো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ভালোবাসাটা কখনো ওজন করা যায় না, এটা ফিজিক্সের বাইরে। ফিজিক্স মানে হচ্ছে পদার্থ, জড় পদার্থের বাইরে, সেটাকে বলা হয় মেটাফিজিক্স। এই জন্য যেটা আবেগ অনুভূতির ব্যাপার, এগুলো হচ্ছে মেটাফিজিক্স। তো এই জন্য জন ডানকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট এবং পোয়েট অফ লাভ। তোমরা গুড মরো ইন অনার্স ফার্স্ট ইয়ারে গুড মরো পড়ছো, পড়ো নাই? জি স্যার, পড়ছি। হ্যাঁ, গুড মরো তিনি লিখেছেন। এটাও হচ্ছে যে একটা ভালোবাসার প্রেমিকাকে সামনে রেখে তিনি লিখেছেন, জন ডান। এটা 40তম বিসিসে আসছে। এবং তিনি একটা কবিতা আছে তার, ক্যানোনাইজেশন, দ্য ক্যানোনাইজেশন কবিতাতে তিনি বলেছিলেন তার গার্লফ্রেন্ডকে সামনে বসাইয়া বলছেন, ফর গড সেক, খোদার কসম লাগে, হোল্ড ইউ টাং, তুমি এখন মুখটা বন্ধ করো, হ্যাঁ, কথা বলা বন্ধ করো, এন্ড লেট মি লাভ, আমাকে একটু ভালোবাসতে দাও। কথাটা অনেক রোমান্টিক মনে হচ্ছে। ঠিক আছে, রোমান্টিক, যে ভালোবাসা প্রেমিকাকে বলতেছে একটু কথা বন্ধ করে এখন একটু ভালোবাসি। তো এই কথাটা কিন্তু আসলে এটা বুঝে নাই, এই কথাটা যারা বুঝেছে তৎকালীন সময়ে তোমার এই জন ডানের অনেক সমালোচক হয়েছিল। সমালোচনা, তারা এত সমালোচনা করতেছিল, জন ডান লিখতে পারতেছিল না, তখন তাদেরকে উদ্দেশ্য করে বলছে, খোদার কসম, হোল্ড ইউ টাং, তোমরা সমালোচনা বন্ধ করো, এন্ড লেট মি লাভ, এবং আমাকে লিখতে দাও। হ্যাঁ, দেখছো কত সুন্দর একটা এলিগরিক্যাল কথা।
তো এটাও কিন্তু জন ডান তার ক্যানোনাইজেশন কবিতার মধ্যে লিখেছেন। তো আমরা যেটা বলতেছি আজকে এতটুকুই থাকুক। আজকে আমরা আজকে যা পড়ছি সেটা হচ্ছে যে আমরা ফ্রান্সিস বেকন সম্পর্কে পড়ছি, আমরা ইউনিভার্সিটি উইলসদের সম্পর্কে কথা বলছি, আমরা ডক্টর ফস্টাস নিয়ে কথা বলছি, আমাদের আর একটা হচ্ছে জন ডান নিয়ে কথা বলেছি। এই যে তিনজন রাইটার, তিনজন কবি সম্পর্কে কথা বলছি। ও আরেকজন কবি যেটা সেটা হচ্ছে যে ক্রিস্টোফার মার্লো, হ্যাঁ, যিনি ডক্টর ফস্টাস লিখেছিলেন। তোমরা আজকে যারা আছো তারা বিগত ওল্ড ইংলিশ হিস্ট্রি থেকে শুরু করে এতটুকু পর্যন্ত অবশ্যই বাসায় করবা। তো আগামী ক্লাসে আমি তোমাদেরকে ওল্ড ইংলিশ থেকে শুরু করে এই জন ডান পর্যন্ত আজকে পর্যন্ত যে কাউরি প্রশ্ন জিজ্ঞাসা করবো আগামী পরশু দিন। এর জন্য রেডি থাকবো। তো আজকের মতো সমাপ্তি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।